সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমগুলো সরগম এবং গরম প্রচার প্রসারণার মেজর ডালিম ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান, এই তিনজনের নতুন একটা ভিশন। আপনারা জানেন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘটিয়েছিলেন এই মেজর ডালিম ও মোস্তাকের নেতৃত্বে। মেজর ডালিম হলেন প্রধান নায়ক। সেই মেজর ডালিম প্রধান নায়ক হয়েও তিনি এই বাংলাদেশ বেতারে ঘোষণা দিয়েছেন শেখ মুজিব নিহত হয়েছে, আত্মাহুতি দিয়েছে বিপ্লবের মাধ্যমে, আর এখন সামরিক শাসন জারি হচ্ছে, রাষ্ট্রপতি হচ্ছেন খন্দকার মোস্তাক। কে ঘোষণা দিয়েছেন? মেজর ডালিম। কিন্তু মেজর ডালিম ইচ্ছা করলে তিনি রাষ্ট্রপতি হতে পারতেন, কিন্তু তিনি কূটকৌশলে তিনি খন্দকার মোস্তাককে রাষ্ট্রপতি ঘোষণা দিলেন। 15ই আগস্ট হত্যাকাণ্ডের পর 16ই আগস্ট, 15ই আগস্ট রাতেই। এরপরে আপনারা জানেন এই খালেদ মোশারেফ একটা গণ অভ্যুত্থান করলো। এরপরে খন্দকার মোস্তাকের পতন হলো। খন্দকার মোস্তাকের এরপরে এই যে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হলো। এই মেজর জিয়র রহমানকে গৃহবন্দী করা হলো। এই গৃহবন্দী করার পর এটা অল্প কয়েকদিন, অর্থাৎ 4 দিন মতান্তরে 5-6 দিন এরকমই হবে আর কি, এক একজনের এক এক মন্তব্য। তো 7ই নভেম্বর, 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর 4 দিন। 3রা নভেম্বর জেল হত্যা দিবস করেছে, করার পরে জিয়র রহমানকে বন্দী করা হলো। এই 7ই নভেম্বর অর্থাৎ এই 4 দিন আর 15ই আগস্ট, এই 8 দিনের মাথায় দ্বিতীয় অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মাধ্যমে জিয়র রহমানের বন্দি থেকে বের করে জিয়র রহমান প্রেসিডেন্ট হলেন। মেজর ডালিম এই দেশ ত্যাগ করলেন। এর থেকেই তিনি আত্মগোপনে থেকে বিভিন্নভাবে তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। যেহেতু তিনি মেজর ছিলেন, তার কলিগরা ছিল, তার জুনিয়ররা ছিল, তার অনেক জুনিয়ররা এখন মেজর হচ্ছেন বা কর্নেল হচ্ছেন, লেফটেন্যান্ট হচ্ছেন। তারাই তো এখন বড় জায়গায় আছেন। তারা যারা এই মেজর ডালিমের জুনিয়র ছিলেন তারাই কিন্তু এখন প্রকাশ্যে বা বড় বড় পদে আছেন। তাদেরকে দিয়ে এবং বিভিন্ন দেশের অস্ত্র এই সেই নানান কিছু আর কি, যাই হোক, অর্থাৎ বিভিন্ন মেকানিজম করেছিলেন এই মেজর ডালিম। 11-এর সময় অর্থাৎ 2006 এবং 2007-এও পরোক্ষভাবে মেজর ডালিমের একটা হস্তক্ষেপ ছিল এবং সেখানে একটা ছিল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে এরপর কিন্তু সেনা শাসিত সরকার চলে আসলো, মঈনুদ্দিন ফখরুদ্দিন। সেই এই দিকই দেশকে একটা ধাবিত করতে যাচ্ছেন এই ডক্টর ওয়াকারুজ্জামান এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূস ও মেজর ডালিম সহ অনেকে। আর
বহিরাগত প্রোটেকশন দিচ্ছেন পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস নাকি, এরা হচ্ছে আপনার বাহিরের প্রোটেকশন মানে আর বাংলাদেশের হলো জামাত, হেফাজত, জঙ্গি, তালেবানি, হিজবুত তাহরির সবকিছু। এই হচ্ছে দেশের একটা মেকানিজম। ঠিক সেই মুহূর্তে কেন মেজর ডালিমের কেন মেজর ডালিমের এই 111-এর দরকার? তিনি কিন্তু বক্তব্য বলেছেন এখনই সুযোগ 111 করার। তিনি বোঝাতে সক্ষম হয়েছেন এখনই সুযোগ 111 করার, এখনই সুযোগ এদেরকে বিতাড়িত করার, এখনই সুযোগ এই দেশে বাংলাদেশ জিন্দাবাদ, এই মেজর ডালিম এবং মোস্তাকের মাধ্যমে জয় বাংলা স্লোগানকে বাদ দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ প্রচার হচ্ছিল। সেই বাংলাদেশ জিন্দাবাদটা প্রতিষ্ঠিত করতে হবে। এই জিন্দাবাদ এবং জয় বাংলাকে বাদ দিতে হবে। তারই ধারাবাহিকতায় নতুন মিশন এবং ভিশন নিয়ে মাঠে নামছে মেজর ডালিম, সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান সহ বিভিন্ন সংস্থারা। পাশে আছেন পাকিস্তান। যাই হোক, এখন সেই 111-এর কতটুকু সফলতা হবে, কতটুকু ব্যর্থতা হবে সেটা বিষয় না। তবে সফলতার অনেকগুলো কারণ আছে, ব্যর্থতার কারণ হলো একটা। সফলতার অনেকগুলো কারণ হচ্ছে তৎকালীন সময় যখন 111 ছিল তখন শেখ হাসিনা জেলে ছিল বাংলাদেশে, তার নেতৃত্ব ছিল। বাংলাদেশের জেলে আছে, মানুষ জানতো, দেখতো এবং নেতৃত্বে ছিল, সমান অধিকার ছিল। বিএনপি প্রধানকে জেলে নিচ্ছে, নেতৃত্ব ছিল, সমান অধিকার ছিল। 111 করার জন্য মাঠে একটা প্ল্যাটফর্ম ছিল না। প্ল্যাটফর্ম না থাকার কারণে হুট করে একটা রাজনৈতিক দল করে মাঠকে গুছিয়ে বা মাঠের এরপরে নির্বাচন দিয়ে, আর তখনকার আমল 2001 সালের পূর্বের আমল আর এখন আমল এক নয়। এখন ডিজিটাল যুগ, অনলাইনের যুগ, মিডিয়ার যুগ, ইচ্ছা করলে সবকিছু করা সম্ভব নয়। এরপরে হচ্ছে তখনকার সময় যে রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না, সেই প্ল্যাটফর্মের অত শক্তিশালীও ছিল না। বর্তমানে সেই -2 ফর্মুলার একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম মাঠে আছে, যাদের কাছে আছে নিষিদ্ধ এবং সর্বশক্তিমান অস্ত্র, স্নাইপার অস্ত্র সহ, জনশক্তি সহ তাদেরকে প্রোটোকল দিচ্ছে বাংলাদেশের সকল বাহিনীরা। তাহলে এই প্ল্যাটফর্মটাকে দাঁড় করানো যাচ্ছে। অপরদিকে আওয়ামী লীগ গর্তে ঢুকে গেছে এবং দেশ ছাড়া হয়েছে। বিএনপি বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত, এটা প্রকাশ্যে চলে আসছে, মিডিয়ায় চলে আসছে, বিশ্ববাসী জানতে পারছে। এরপরে একজন ব্যক্তি আছেন যিনি বেগম খালেদা জিয়া, তিনি দেশে আছেন বিদেয় তার যে একটা নেতৃত্ব, তার যে একটা শুভাকাঙ্ক্ষী, তার যে একটা পার্ট, তারা খুব শক্তিশালী এবং খুব সাংগঠনিকভাবে হাল ছাড়ার মতো নয়। কিন্তু যখনই তিনি দেশ ছাড়বেন তখন এই দলের আর 50% শক্তি নেই, নেতৃত্ব শূন্য। বিদেয়ী এখন এই দুইটা রাজনৈতিক দলের নেতা তারা দেশে নেই। তার মানে ডাইলে চাউলে খিচুড়ি, জগা খিচুড়ি যেটা বাংলায় বলা হয়, একটু ভালোবাসা হলো ডাইলে চাউলে খিচুড়ি হয়ে যাবে। সেই সুবাদে সেই সময়ে
আমাদের এই যে রাজকীয় মানে যেটাকে আপনারা মানে বিএনপি দিয়েছে, নাম দিয়েছে কিংস পার্টি, সেই কিংস পার্টি সফল হওয়ার সম্ভাবনা সকল দিক থেকে, শুধুমাত্র একটা দিক থেকে ব্যর্থতা হওয়ার সম্ভাবনা সেটা দেখছি, সেটা হচ্ছে দেশি বিদেশি চাপ, ভারতের চাপ এবং আওয়ামী লীগের চাপ। আর অপরদিকে যদি বিএনপি সকল অপশক্তির বিরুদ্ধে জীবন মরণ লেগে যদি নামে, তাহলে হয়তো বা এই 111 ব্যর্থ হবে। এই একটা হলো ব্যর্থতার কারণ, আর হাজারোটা হলো সফলতার কারণ। দেখা যাক কিংস পার্টিরা কত দূর সফল হতে পারে। তবে আওয়ামী লীগ, এই দেশে আওয়ামী লীগের নেতৃত্ব মাটির নিচে, তারা চুপ করে আছে সময়ের ব্যবধান। আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, শীতটা যেতে দাও। একটু মানুষ জামা কাপড় খুলে দৌড়াতে পারবে, সেই অপেক্ষা কিনা বা কোন অপেক্ষা, সেটাই এখন দেখার বিষয়। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।